আল্লাহ ভালো জানেন ৭১ সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। রাজনীতির অলিখিত ইতিহাসের এমন এক পাতা রয়েছে যেখানে বন্ধুত্বের মুখোশ খুলে পড়ে প্রতিযোগিতার কঠিন বাস্তবতায়। কিন্তু গতকাল সংসদ ভবনের ভেতরে যে দৃশ্যটি উন্মোচিত হলো তা বাংলাদেশের রাজনীতির সমীকরণের জন্য ছিল এক অভূতপূর্ব এবং রোমহর্ষক মুহূর্ত। এক সময় ছিল যখন জামাতে ইসলামের দলের নেতাকর্মী থেকে সাধারণ সমর্থক পর্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার শেষ এবং সবচেয়ে মজবুত ঢাল। দশকের পর দশক ধরে কাঁধে কাঁধ মিলিয়ে চলা সেই রাজনৈতিক জোটের সম্পর্ক যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা ছিল। কিন্তু গতকাল সংসদ ভবনের ভেতরে যা ঘটল তা দেখে মনে হচ্ছে সেই রক্ষা কবচ বা ঢালটা এখন পরিণত হয়েছে তাদের গলাতেই চেপে বসা এক করাল ফাঁসে। কল্পনা করুন এমন এক পরিস্থিতি যেখানে একটি দল দীর্ঘ সময় ধরে অন্য একটি দলের সঙ্গেই একই মঞ্চে দাঁড়িয়ে রাজনীতি করছে, অথচ হঠাৎ করে একটি আইনের মাধ্যমে তাদেরকে ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবেই চিহ্নিত করে দেওয়া হলো। আর এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো এই আইনটি পাশ করালো সেই বিএনপি সরকার, যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এক সময় জামাতকে রাজনীতির মূলধারায় ফিরিয়ে এনেছিলেন। এখন প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, এটি কি শুধু একটা আইনি প্রক্রিয়া নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অনেক বড় এবং গভীর একটা রাজনৈতিক খেলা? আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে খুঁজে বের করব কিভাবে জামাতে ইসলামী এক লহমায় একেবারে একা হয়ে গেলেন এবং তাদের ভবিষ্যতে নেমে এলো এক ঘন অন্ধকার। সংসদ অধিবেশনে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে পরিণত করার একটি বিল পাশ হচ্ছিল, তখন রাজনৈতিক মহলে সবাই জানতেন যে এমন কিছু একটা আসছে, কিন্তু কেউ ভাবেনি যে এই বিলটির মাধ্যমেই তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী এবং নেজামে ইসলামী পার্টির নাম এমনভাবে স্পষ্ট করে এবং চিহ্নিত করে লেখা থাকবে। এই তিনটি দলের সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে আইনের ভাষায় খোদ খোদ করে লেখা হয়েছে, যা এখন জামাতের গলায় একটা আইনি ফাঁস হয়ে চলছে। এর মানে হলো খুব সহজ কিন্তু ভয়াবহ, যে কোনো সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা অন্য কোনো আদালতে জামায়াতকে আবার যুদ্ধ অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা যাবে। অথচ এই সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আইন আগেই পাশ হয়ে গেছে। তাহলে প্রশ্ন উঠছে, বিএনপি কি এখন জামায়াতের বিরুদ্ধেও একই পথে হাঁটতে চলেছে? এই প্রশ্নটি এখন বাতাসে ভারী হয়ে আছে। সংসদে দাঁড়িয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যখন আপত্তি জানাতে উঠলেন, তখন তার চারপাশটা একদম খালি এবং নিস্তব্ধ মনে হচ্ছিল। তারা নিজের ১১ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তার পাশে দাঁড়ায়নি, বরং তারা লিখিতভাবে স্পিকারকে জানিয়ে দিয়েছে যে তাদের এই বিলে কোনো আপত্তি নেই। একসময় যারা এই মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গলা ফাটাতো, তারাই আজ জামাতকে একা ফেলে চলে গেছে, যা ছিল এক নিঃসঙ্গতার চরম প্রকাশ। শফিকুর রহমান দাঁড়িয়ে বললেন, ৭১ সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। কারণ আমরা যারা আছি তারা শুধু আংশিক সাক্ষী, কিন্তু পূর্ণাঙ্গ সাক্ষী একমাত্র আল্লাহ। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন, কিন্তু সেই সঙ্গে বললেন যে এভাবে কোনো দলের নাম চিহ্নিত করে আইন করা ঠিক নয়। কিন্তু তার সেই কথায় কেউ সায় দিলেন না এবং সংসদটা যেন নিস্তব্ধ হয়ে গেলেন। আবারও অবাক করা ব্যাপার হলো, শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন এবং বললেন যে ১৯৭৯ সালের পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে জিয়াউর রহমানই জামাতকে আবার রাজনীতি করার অধিকার দিয়েছেন। তিনি বললেন, আমরা কখনোই সেই ঋণ ভুলিনি, ভুলব না। কিন্তু সেই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান আজ জামায়াতকে ১৯৭১ সালের লাখ লাখ মানুষ হত্যা আর নারী নির্যাতনের জন্য সরাসরি দায়ী করছেন। এটা কি শুধুই সময়ের পরিবর্তন, নাকি এর পেছনে অনেক গভীর হিসাব নিকাশ রয়েছে? যখন তারেক রহমান বলেন জামাতকে তো জনগণ ১৯৭১ সালেই দেখে ফেলেছেন, তখন তিনি যেন একটা পুরো অধ্যায়কেই নতুন করে খুলে দিলেন। তিনি বললেন যে দল ৭১-এর লাখ লাখ মানুষকে হত্যা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, তারা আবার ভোট চাইছে, যা আগে কখনো বিএনপির কোনো শীর্ষ নেতার মুখে স্পষ্টভাবে শোনা যায়নি। এমনকি খালেদা জিয়ার আমলেও যখন জামায়াতের সঙ্গে জোট সরকার ছিল, তখন বিএনপি জামাতকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী বলে চিহ্নিত করেনি। শেখ হাসিনা যখন যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করলেন, তখন খালেদা জিয়া বলতেন এটা রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু আজ সেই একই
বিএনপি সংসদে বসে জামাতের নামটা আইনের মাধ্যমে বসিয়ে দিল এবং এই আইনটা এখনো জামাতের জন্য শুধু একটা কাগজের আইন নয়, এটা তাদের রাজনৈতিক অস্তিত্বের ওপর প্রশ্নচিহ্ন এনে দাঁড় করে দিয়েছে। কারণ এখন থেকে যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ অপরাধের মামলা শুরু হতে পারে, দল হিসেবে তাদের নিষিদ্ধ করা হতে পারে। এমনকি বিএনপি যদি চায় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আইন ব্যবহার করেছে একই আইন জামাতের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে। আর জামাতের আমির যখন সংসদে দাঁড়িয়ে বললেন জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগও তো নিষিদ্ধ ছিল, তিনি তো আমাদের ফিরিয়ে এনেছিলেন, তখন তার কণ্ঠে একটা অসহায়ত্ব স্পষ্ট হচ্ছিল। এখন প্রশ্ন হলো বিএনপি কেন এই পথে হাঁটলো? কেন তারেক রহমান হঠাৎ করে এত স্পষ্টভাবে জামাতকে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করছেন? কেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকে শুরু করে দলের নেতারা একের পর এক বলছেন মুক্তিযুদ্ধ বিরোধী কোনো দলকে ক্ষমতার কেন্দ্রে আসতে দেওয়া যাবে না? এটা কি শুধুই মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন, নাকি এর পেছনে রয়েছে আগামী নির্বাচনের বড় একটা কৌশল? কারণ জামাত যদি দুর্বল হয় তাহলে বিএনপি ভোটের একটা বড় অংশ তাদের দিকে চলে আসতে পারে, যারা 1971 সালের প্রশ্নের সোচ্চার। তারা হয়তো বিএনপির প্রতি আরো ঝুঁকে পড়বেন। জামাতের আমির যখন বলছেন জাতি আর বিভক্তি চায় না, তখন তিনি হয়তো বুঝতে পারছেন যে তার দল এখন সবচেয়ে বড় বিপদের মুখে। কারণ যে দলটা একসময় বিএনপির সবচেয়ে কাছের মিত্র ছিল, সেই দলটাই আজ তাদের বিরুদ্ধে আইন পাশ করিয়ে দিলেন। আর এখানে আইনটা কেবল একটা কাগজের লেখা অক্ষর নয়, এটা এখন জামাতের ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন। কেউ কেউ বলছেন বিএনপি হয়তো জামাতকে পুরোপুরি শেষ করে দিতে চায় না, শুধু কোণঠাসা করে রাখতে চায়। আবার কেউ কেউ বলছেন এটা শুধু শুরু এবং আগামী দিনে আরো কঠিন পদক্ষেপ আসতে পারে। একটা সময় ছিল যখন জামাত মনে করত বিএনপি তাদের বাঁচিয়ে রাখবে, কিন্তু গতকাল সংসদে যা ঘটলো তা দেখে মনে হচ্ছে এবার হয়তো তাদের নিজেদেরই বাঁচাতে হবে এবং সেই লড়াইটা একাই লড়তে হবে। কারণ যে দলটা তাদের রাজনীতির মাঠে ফিরিয়ে এনেছিল, সেই দলটাই আজ তাদের গলায় ফাঁসি পড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো জামাত কি এই ফাঁস কাটিয়ে উঠতে পারবে, নাকি এটাই তাদের রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়ের শুরু? সময় বলে দেবে, কিন্তু এটা নিশ্চিত যে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের টুইস্ট এসে গেছে, আর এই টুইস্টের প্রভাব আগামীতে অনেক দিন পর্যন্তই থাকবে। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্টের ঘরে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছেই পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।